ধর আমি ইথিলিন ড্র করেছি এখানে, রাইট? তাহলে এর ক্ষেত্রে যখন আমি এস ক্যারেক্টারকে ডিটারমাইন করতে যাব অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম, আমি কি দেখব? এস ক্যারেক্টারের পার্সেন্টেজ কত আছে সেটা দেখব, রাইট? সেই সময়টায় আমি এস ক্যারেক্টারের পার্সেন্টেজ কত আছে সেটা দেখব। এইবার আমি কি বলেছি, এখানে sp2 বন্ড আছে না, তাই তো? দিস ইজ sp2, রাইট? তাহলে sp2 তে আমার s ক্যারেক্টারকে আমি বের করছি। sp2 তে s ক্যারেক্টারকে আমি বের করছি। তাহলে sp3 sp2 sp, দেখ কত পোরশন আছে এখানে? s আছে 25%, p এর ক্যারেক্টার আছে 75%, তাই না? যদি আমরা এটাকে ভাগ করি ফ্র্যাকশন হিসাবে, তাহলে কি দাঁড়াচ্ছে? দেখ s ক্যারেক্টার এর 25% এর 75%। যদি আমি sp2 বলি, sp3 মানে কি সবকটা সিঙ্গেল বন্ড ছিল, রাইট? যদি sp2 বলি তাহলে এখানে ডাবল বন্ড ছিল। এই ডাবল বন্ডের ক্যারেক্টারের জন্য এখানে s ক্যারেক্টার কত হয়ে যাবে? 33.3%। দেন এখানে যদি আমি দেখি তাহলে এখানে হবে 66.6%। sp ক্যারেক্টার যদি এখানে দেখি তাহলে both of these two characters will be 50% each, তাই না? প্রত্যেকটা ক্যারেক্টার 50% ইচ হবে, তাই তো? তাহলে সবথেকে বেশি s ক্যারেক্টার আমরা কার দেখছি না এখানে? sp এর ক্ষেত্রে দেখছি না? হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ, তাহলে সবার সিম্পল। এখানে s অরবিটাল কটা আছে? একটা আছে, রাইট? s অরবিটাল রেশিও কি? তাহলে s আর p3 রেশিও কি? এখানে 1:3 তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে যখন s আর p ক্যারেক্টার আছে, s আর p ক্যারেক্টার মধ্যে এটা তার মানে কত দাঁড়াচ্ছে? আমার 25% হচ্ছে। তারপর তুই হিসাব কর না, 1/4 into 100, তাই না? যদি এখানে রেশিও ফ্র্যাকশন হিসেবে বের করি তাহলে এখানে কত হয়? এটা 25 না? ক্লিয়ার? তাহলে এই জায়গাটুকু যদি বোঝা যায় তার মানে আমরা বুঝতে পারবো কি, ধর অ্যাসিটিলিন জাতীয় কম্পাউন্ড যারা রয়েছে তাহলে তাদের ক্ষেত্রে s এর ক্যারেক্টার সবথেকে বেশি। তার মানে এর ক্ষেত্রে অ্যাসিডিটি অফ দ্য মলিকিউল is higher. ক্লিয়ার? মাথায় থাকবে এতটা? নেক্সট পার্ট যেটা রয়েছে দ্যাট ইজ বন্ড প্যারামিটার। সেখানে আমরা কি করব? দেখো, বন্ড প্যারামিটার ইনক্লুড 3 বেসিক প্যারামিটারস। কি কি? হোয়াট আর দোজ প্যারামিটারস? এক নম্বর হচ্ছে বন্ড লেন্থ। এক নম্বর হচ্ছে ওয়ান ইজ বন্ড লেন্থ। নাও 2 নম্বর যেটা আছে that is bond angle, and 3 নম্বর the third one that is bond enthalpy, that is bond enthalpy। 4 নম্বর যেটা রয়েছে that is bond order, রাইট? এইবার এই পার্টিকুলার জায়গাগুলোতে এই যে 4 ধরনের আমরা বন্ড প্যারামিটারস কে দেখছি, এই চারটে ডিফারেন্ট টাইপের বন্ড প্যারামিটারস গুলো এক একটা পোরশনের ক্ষেত্রে আলাদা আলাদা সাবস্টিটিউটেড ক্যারেক্টার তৈরি করে। ডিফারেন্ট সাবস্ট্যান্সের জন্য ডিফারেন্ট টাইপের ক্যারেক্টারস তৈরি করে। এবার সেই ধরনের ক্যারেক্টারস গুলোকে কিভাবে লেখা যায়? প্রথমে আমাকে বলে দিয়েছে বন্ড লেন্থ। এবার যদি আমরা প্রথম দিনের ক্লাস থেকে ফলো করি তাহলে আমি বলেছি যদি একটা ইন কেস অফ আ কোভ্যালেন্ট বন্ড
আমরা ছোটবেলায় এই কনসেপ্ট পড়েছি যে এখানে ইলেকট্রন ইলেকট্রন মিউচুয়াল শেয়ারিং হয়, মিউচুয়াল শেয়ারিং এর জন্য এরকম একটা কনসেপ্ট ছিল যে একটা কোভ্যালেন্সি অনুযায়ী তৈরি হয়। মিউচুয়াল শেয়ারিং এর জন্য প্রতিটা কম্পোনেন্ট একটা করে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। বাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি আ বন্ড, আ কেমিক্যাল বন্ড, সেটাকে বুঝতে গেলে তাহলে আমাকে বন্ড প্যারামিটারস এর প্রথম জিনিসটা বুঝতে হবে বন্ড লেন্থ। সেখানে কি বলছে, বন্ড লেন্থ সাপোজ দিস ইজ আ প্লেন, এটা একটা প্লেনের মধ্যে রয়েছে, এখানে দুটো নিউক্লিয়াস ইনভলভ আছে, দুটো অ্যাটম ইনভলভ রয়েছে। এই অ্যাটমে এইখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, দুটো অ্যাটম আলাদা আলাদা, one is A another one is B. নাও এই দুটোর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এর ইলেকট্রনটা নিজেই নিজেকে পুল করবে, this electron will be pulled by this nucleus and also the neighboring electron will be pulled by this nucleus. Again this electron will be pulled by this nucleus and this electron will be pulled by this nucleus. So there will be a particular area where the whole electron density will be higher. This one particularly called high electron density zone, high electron density zone, which undergoes either positive or negative interaction. If it is a positive interaction, যখন দুটো ইলেকট্রনস কাছাকাছি জায়গায় আসছে তখন তাকে আমরা বলছি it's a bonding pair or bond pair. যখন ইলেকট্রন গুলো ম্যাক্সিমাম ঘুরে গিয়ে দূরে চলে যাচ্ছে অনেকটা, তখন তাকে আমরা বলছি অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস or অ্যান্টি বন্ডিং পেয়ার, রাইট? এইটাকে আমরা ডিটেইলসে পড়ব মলিকুলার অরবিটাল থিওরি হিসেবে। এইবার যখন বন্ড লেন্থ বলছি, the bond length যেটা বলবো সেটা হচ্ছে এই দুটো যে অ্যাটম রয়েছে তার ঠিক মাঝামাঝি যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে আমরা কি বলছি হচ্ছে ইকুইলিব্রিয়াম ডিসটেন্স, দুটোর থেকে মাঝামাঝি জায়গায় রয়েছে। তাহলে bond length can be defined as the equilibrium distance between the two nuclei of two neighboring atoms or two bonded atoms in a molecular structure. Clear? কি বলতে চাইছে অগ্নিমিত্রা? ক্লিয়ার এই জায়গাটা? তাহলে যখন আমরা বন্ড লেন্থ আঁকবো সেটাকে আমরা এইভাবে ফলো আপ করব। লিখে নাও এতটা বোর্ডেরটা। এই পার্টিকুলার জায়গাটা আমরা বন্ড লেন্থকে কি বলছি? ইট ইজ দ্য মিনিমাম or equilibrium distance between the two subsequent nuclei. এইবার সাপোজ আমি বললাম আমাকে বন্ড লেন্থ আঁকতে বলেছে, রাইট? তাহলে in a particular covalent molecule যেখানে সাপোজ দুটো সাবসিকুয়েন্ট অ্যাটম আছে, আমি বললাম একটা পোলার কোভ্যালেন্ট ইউনিট ধরেছি HCl, তাহলে এর ক্ষেত্রে আমি প্রথমে হাইড্রোজেন নিলাম, দেন আমি এর সঙ্গে ক্লোরিনকে অ্যাটাচ করলাম। হাইড্রোজেনের অ্যাটমিক রেডিয়াই Ra and chlorine has atomic radii of Rb. আমরা যদি এই দুটো পার্টকে একসঙ্গে ধরে নিই, একসঙ্গে জুড়ে দিই, তাহলে এটা হবে এইটুকু পার্ট হচ্ছে আমার অ্যাটমিক রেডিয়াই
বিকজ এটা কি এই নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেল ইলেকট্রনের ডিসটেন্স এন্ড যখন বন্ডিং হয়ে যাচ্ছে এই দুটো পার্টকে যদি আমি একসাথে জুড়ে দিই এটাকে ক্যাপিটাল আর হিসাবে ধরি ক্যাপিটাল আর যদি আমার বন্ড লেন্থ কে ডিটারমাইন করে if it determines bond length then R can be written as RA plus RB. This is in case of a covalent molecule, right? This is in case of a covalent molecule. Suppose এই ক্ষেত্রে আমরা एग्जांपल বলি ধর 112 পিকোমিটার এর ক্ষেত্রে আমি ধরলাম 145 পিকোমিটার ধরে দিলাম সাপোজ তাহলে এই দুটোকে অ্যাড করলে আমার আর কত বের হবে RA প্লাস RB এই দুটোর ক্ষেত্রে আমাকে অ্যাড করলে কত বের হবে 112 প্লাস 145 পিকোমিটার রাইট ক্লিয়ার বন্ড লেন্থ কি জিনিস রাইট এতটা এইবার এই যে বন্ড লেন্থটাকে ডিটারমাইন করা হয় বন্ড লেন্থটাকে আমরা ডিটারমাইন করি কিভাবে ডিটারমাইন করি ডিটারমাইন করা হয় স্পেকট্রোস্কোপি this includes spectroscopy at number 2 X-ray diffraction and number 3 X-ray crystallography এই X-ray crystallography টা বেসিক্যালি আমরা আয়নিক কম্পাউন্ডস গুলোর ক্ষেত্রে ইউজ করি যারা ক্রিস্টালাইন স্ট্রাকচারস তৈরি করে ক্লিয়ার তাহলে লিখে দাও এইটুকু পার্টটুকু এক নম্বর দিয়ে the covalent radii is approximately measured as the radius of atoms score as the radius of an atom score as the radius of atom score CORE atom score which is in contact with another core of the adjacent atom এই দুটোকে atom score বলে দেওয়া হলো হয়েছে দেখো the covalent radius তার মানে এইটুকু পোরশনটা is half the covalent radius is half the distance between two similar atoms joined by a covalent bond between two similar atoms joined by a covalent bond right তাহলে এইবার আমাকে যদি বলে দেয় next parameter is bond angle তাই তো এখানে এটা হয়ে গেছে মুছে দিলাম হ্যাঁ রাইট এইবার সার্টেন ইমপ্লিকেশনস যদি আমরা একটু দেখি আগে ওটা একটু দেখে নিই বন্ড লেন্থে কি ধরনের জিনিস হতে পারে দেখ bond length is directly proportional to the force of attraction right এইবার কি ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশন হয় ফোর্স অফ অ্যাট্রাকশনটা হয় এখানে দুটো কম্পোনেন্টের উপর মাথায় রাখবো যদি নেবারিং অ্যাটম দুটো একটা জায়গায় ইন্টারসেক্ট করে দিস ইজ the intersecting region
সাপোজ দিস টু আর নিউক্লিয়াস, তাহলে যখন ফোর্স অফ অ্যাট্রাকশনটা বলছে যদি বন্ড লেন্থ বেশি হয় তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন 1 হয়ে যায়, তাই না? কম হবে, তাই তো? তাহলে যদি আমরা এই পার্টিকুলার জায়গাতে দেখি, সাপোজ যাদের ক্ষেত্রে বন্ড লেন্থ বেশি ইনক্রিজ করবে তাদের ক্ষেত্রে বন্ড লেন্থের সঙ্গে বন্ড এনার্জির একটা সম্পর্ক হবে, তাই না? বন্ড বাই বন্ড এনার্জি। বন্ড এনার্জিটা কি? অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক দ্য বন্ড, তাই তো? বা বন্ড এনথালপি আমরা যাকে বলবো, একে আমরা কি বলছি? বন্ড এনথালপি। যদি ডিসটেন্স বাড়ে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমবে এই দুটো কম্পোনেন্টের মধ্যে, তাই তো? ফোর্স অফ অ্যাট্রাকশনটা ডিক্রিজ করবে, রাইট? ফোর্স অফ অ্যাট্রাকশন যদি ডিক্রিজ করে যায় তাহলে আমার বন্ড এনথালপি বা বন্ড এনার্জি চেঞ্জ উইল ডিক্রিজ। বন্ডটাকে ভাঙার জন্য যেই অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে দ্যাট উইল ডিক্রিজ, রাইট? কেননা তুই যত ডিসটেন্স বাড়াচ্ছিস ফোর্স অফ অ্যাট্রাকশন কম, তাহলে এখান থেকে যেই আমাকে অ্যামাউন্ট অফ হিটটা দিতে হবে দ্যাট উইল ডিক্রিজ। একটা কম্পোনেন্ট A and B এরকম ভাবে রয়েছে, আর একটা কম্পোনেন্ট A আর B এরকম ভাবে রয়েছে, তাহলে এর অবভিয়াসলি ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ হায়ার, তাই না? এটাকে আমি F2 ধরে নিলাম, এটাকে F1 ধরে নিলাম, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন অফ F1 ইজ লেস দ্যান F2। তার মানে এটাকে ব্রেক করতে গেলে আমাকে আরো বেশি পরিমাণ এনার্জি দিতে হবে। তাহলে যার ক্ষেত্রে বন্ড লেন্থ বেশি তার ক্ষেত্রে বন্ড এনথালপি বা বন্ড এনার্জি কম। ক্লিয়ার? এতটুকু? দিস মাচ ইজ ফাইন। ওকে, এবার একটা জিনিস লিখে নাও, দ্যাট ইজ bond energy or bond enthalpy. It is the amount of energy, it is the amount of energy required to break one mole of bonds of a particular type between the two atoms in a gaseous state. Between the two atoms in a gaseous state, the bond enthalpy of hydrogen, the bond enthalpy of hydrogen is 435.8 kilojoule per mole, is 435.8 kilojoule per mole, right? তাহলে এখানে কি বলতে চাইছে? সাপোজ আমরা যদি দুটো হাইড্রোজেনের মলিকিউলকে দেখি, ধর একটা হাইড্রোজেন মলিকিউলকে দেখছি, হাইড্রোজেন মলিকিউল, this hydrogen molecule is composed of H2, that is it is a diatomic component, right? Now in case of a diatomic component, আমরা বলি দুটো ইকুইভ্যালেন্ট অ্যাটম একটা ইকুয়াল ডিসটেন্স শেয়ার করছে, they are sharing an equal distance. Now at this point এই বন্ডটা এই দুটোতে একটা ফোর্স অফ অ্যাট্রাকশনে রয়েছে, বিকজ ইলেকট্রনস গুলো রয়েছে, ইলেকট্রনস গুলোকে পুল করছে, রাইট? ইলেকট্রনস গুলোকে পুল করছে। এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কতটা? আমি ধরে নিলাম এর দুটোর মধ্যে
একটা নিউক্লিয়াসের চার্জ, যেটা পজিটিভ কে Q1 ধরে নিলাম, আর একটা ইলেকট্রনের চার্জ, এটাকে আমি Q2 ধরে নিলাম। তাহলে আমরা যদি কুলম্বস ল অনুযায়ী দেখি, চার্জ পার্টিকেল, কুলম্বস ল একদম সিম্পলেস্ট ফর্মে, তাহলে F varies as Q1 Q2 by R square, মানে that is the distance between them, এই ডিসটেন্সটা R, রাইট? নাও এবার আমি যখন বন্ড এনথালপি নিয়ে কথা বলছি, আমাকে বন্ড এনথালপি বলতে কি বলছে, এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ব্রেক করতে যে এনার্জি লাগছে সেটা, দ্যাট ইজ এই ফোর্সটাকে ওভারকাম করতে হবে। আমার বন্ড এনথালপি will be equal to K into Q1 Q2 by R square। কেন? তার কারণ এইটাকে ওভারকাম করতে গেলে, এই জিনিসটার ফোর্সটাকে, দুটো Q1 Q2 কে যদি দূরে সরাতে হয়, তাহলে আমার যে পরিমাণ এনার্জি লাগছে, in this case that is 435.8 কিলোজুল পার মোল। নাও আমার একটা প্রশ্ন আছে, the question is, আমি এখানে একটা সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে বলেছি, এই একটা মলিকিউলের ক্ষেত্রে বলেছি, রাইট? কিন্তু যখন আমরা 1 মোল বলছি, that is 6.023 into 10 to the power 23, তাহলে যদি আমাকে বলে for what is the bond enthalpy for a hydrogen molecule, তখন আমি কিভাবে একে ডিনোট করব? 6.023 দিয়ে ডিভাইড করে দেব, তাই না? হ্যালো, তাই তো? বুঝতে পারিসনি? কেটা ধরলাম এই কারণে, কেটা হচ্ছে কুলম্বস কনস্ট্যান্ট, দুটো চার্জের জন্য যেটুকু দরকার 1/4 পাই এপসাইলন নট কে এর ভ্যালু। হ্যাঁ, মনে পড়ছে? হ্যাঁ, ঠিক আছে, রাইট ইট ডাউন, লিখে নাও ওটা। কি ক্যালকুলেশন? সাপোজ আমাকে বলে দিল যে বন্ড এনথালপি, find out the bond enthalpy of HCl molecule. Question, write down the question. Find out the bond enthalpy of HCl molecule. তাহলে HCl molecule এর ক্ষেত্রে bond enthalpy কিভাবে ডিটারমাইন করব? Suppose find out bond enthalpy of HCl molecule. এক সেকেন্ড, না একটু দাঁড়াও, দরজাটা খুলে দিই। যে ফাইন্ড আউট দ্য বন্ড এনথালপি, এটা খুব কমন কোয়েশ্চেন, ঠিক আছে? ফাইন্ড আউট দ্য বন্ড এনথালপি অফ HCl molecule। তাহলে এই পার্টিকুলার কোয়েশ্চনে করতে গেলে আমাকে কিছু জিনিস ফলো করতে হবে। কি ধরনের ফলো করতে হবে? যে টোটাল কতটা এনার্জি আমার বন্ডটা তৈরি করতে লাগছে, টোটাল কতটা এনার্জি আমি অ্যাবজর্ব করছি, রাইট? তার মানে বন্ড এনার্জি ফর্ম করতে গেলে কতটা অ্যামাউন্ট অফ এনার্জি আমার রিঅ্যাকট্যান্টগুলো অ্যাবজর্ব করছে, কতটা অ্যামাউন্ট অফ বন্ড এনার্জি আমার প্রোডাক্টের মধ্যে আছে, সেই দুটোকে যদি মাইনাস করি তাহলে আমার বেরিয়ে যাবে। কিরকম? তাহলে যদি আমি কারোর থেকে ধর যে কোনো একটা এনথালপি বের করতে চাই, তাহলে এনথালপি অফ আ রিঅ্যাকশন is equal to the summation enthalpy of a reaction is equal to the summation of bond energies of reactants
minus the bond energy of product, summation of bond energy of product, এই দুটো আমাকে বলে দিয়েছে, রাইট? মাথায় রাখবো যখন বন্ড ব্রেক করছে, when the bond is breaking, at that time energies are absorbed, hence positive. When making bonds, energies are released, or energy is released, সেটাকে আমরা নেগেটিভ ধরে নেব। এইবার suppose there is a given data, at that time সেখানে আমাকে বলে দিল HH কোশ্চেনে দিয়ে দিয়েছে ভ্যালু is equal to 436 kilojoule per mole, right? Now ClCl is equal to 242 kilojoule per mole, কোশ্চেনে বলেছে, and HCl মানে প্রোডাক্ট, এই দুটো রিঅ্যাক্ট্যান্ট, এটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের ক্ষেত্রে that is 431 kilojoule per mole। তাহলে যদি আমাকে এক্সোথার্মিক রিঅ্যাকশন বলে তাহলে del H is নেগেটিভ, তাহলে এটা কি হবে এক্সোথার্মিক নিচেরটা, and উপরেরটা কি হবে এন্ডোথার্মিক, this is endothermic, right? So এই তিনটে ডেটা আমাকে দিয়ে দিয়েছে, এবার আমাকে কি হবে অঙ্কগুলো তো করতে হবে। তাহলে যদি আমাকে del H বের করতে বলে পার্টিকুলার এই রিঅ্যাকশনের জন্য, HCl এর জন্য আমি কি লিখব H2 + Cl2 অ্যারো দিয়ে, that is 2HCl, রাইট? 2HCl লিখলাম। এবার ফার্স্ট স্টেপে আমার কতটা এনার্জি লেগেছিল, আগে তো এই বন্ড দুটো ব্রেক করেছে, তারপরে দুটো HCl তৈরি হয়েছে, তাই না? তাই তো, মাঝখানে এই বন্ডটা ব্রেক করেছে বন্ড হেভার সাইকেলের মতো, রাইট? দেন দুটো HCl তৈরি হয়েছে, তাহলে কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ ধরবো, এটা থার্মোডাইনামিক্সে খুব অসুবিধা হয়। মাথায় রাখবো এক্সোথার্মিক নেগেটিভ, এটা পজিটিভ। যখন বন্ড ব্রেকেজ হচ্ছে সেখান থেকে কি হচ্ছে এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, দ্যাট ইজ পজিটিভ, সিস্টেম সেটাকে অ্যাবজর্ব করছে। যখন প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে অ্যাটমস গুলো জুড়ে যাচ্ছে তখন সেটা নেগেটিভ, রাইট, রিলিজ হচ্ছে। তাহলে সেই হিসাবে del H কে আমরা আগে এই দুটোকে ভাগ করে দেব, H2 + Cl2, H2 এর ক্ষেত্রে কত দিয়েছিল 436 প্লাস Cl2 এর ক্ষেত্রে 242, কারণ আমি ফর্মুলেশনে কি বলেছি বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস বন্ড এনার্জি অফ দ্য প্রোডাক্ট। তাহলে বন্ড এনার্জি অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট আমার বেরিয়ে গেল, বিকজ দিস ওয়াজ দ্য সাম, রাইট, মাইনাস 2 ইনটু প্রোডাক্টের এটা ব্রেক করছি, ব্রেক করে প্রোডাক্টটা বের করি 2 মোল, কেন আমার 2 মোলস বেরিয়েছিল, ফর্মুলেশন অনুযায়ী n এর ভ্যালু এখানে 2 আসে, রাইট? অগ্নিমিত্রা বুঝতে পারছিস কি বলছি? অগ্নিমিত্রা বুঝতে পারছিস? তাহলে এখানে কত দেবো, দ্যাট উইল বি 431। এইবার যদি এখান থেকে পুরোটা ক্যালকুলেট করি আমার পুরো ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে কত কত বের হচ্ছে 6, এটা কত 78 মাইনাস 2 6 8, এই দুটোকে যদি ভাগ করি একসাথে, এই দুটোকে একসাথে ভাগ করলে আমরা এই ভাগ বলছি মাইনাস করি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 184 কিলোজুল পার মোল বের হবে, 184 কিলোজুল পার মোল। এইবার এটা নেগেটিভে বেরিয়েছে, আমি কি বলেছি নেগেটিভ কখন বেরোবে, এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য, রাইট? নেগেটিভে যখন এটা বেরোচ্ছে, এই কম্পোনেন্টটা বেরোচ্ছে, তার মানে কি বুঝতে হবে, যদি আমার
এই ধরনের H2 আর Cl2 কে একসঙ্গে রিঅ্যাক্ট করায় আমার এই নেগেটিভ হবে, এক্সোথার্মিক রিঅ্যাকশন হবে, টেম্পারেচার অফ দ্য সিস্টেম বাড়বে প্রথম, রাইট, আর টেম্পারেচার অফ দ্য রিঅ্যাকশন ডিক্রিজ করবে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে বন্ড এনার্জির গল্প? এতটা মাথা में घुसा? Bond angle. The third parameter is bond angle. It is defined as the angle between the orbitals containing the bonding electron pair around the central atom in a molecule or complex, in a molecule or complex. Bonding electron pairs around the central atom in a molecule or complex. What is it? So the bond angle is expressed in degrees and can be experimentally determined by spectroscopy and can be experimentally determined by spectroscopy. It gives an idea regarding the distribution of orbital around the central atom in a complex or molecule. In a complex or molecule, right? Suppose আমরা যখন একটা কেমিক্যাল বন্ডকে আঁকতে যাই, যদি আমরা H2O স্ট্রাকচারকে আঁকি, সাপোজ this is H2O in normal terms, so that has to be a 180-degree angle. But যখন আমরা দেখব H2O has a bent structure, not linear. Why? কেন? Because there is a trend that lone pair repulsion is greater than lone pair bond pair repulsion, which is greater than bond pair repulsion. What are lone pair and bond pair? These two are lone pairs and these are bond pairs, right? So এই দুটো লোন পেয়ার কি হবে, সবথেকে বেশি একটা আরেকটাকে রিপেল করবে, যার জন্য অ্যাকর্ডিং টু ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি আমরা পড়বো বিএসসি পেয়ার থিওরি পরে, তার ক্ষেত্রে কি হবে দেখা যাবে হাইড্রোজেনের যে অরবিটালস গুলো সেগুলো একটা সাইডে অ্যালাইন হয়ে গেছে and two of these lone pair orbitals goes one up and one down side of the plane, একটা প্লেনের উপরে একটা প্লেনের নিচের দিকে হয়ে যায়, যার জন্য এদের ক্ষেত্রে রিপালসিভ ফোর্সটা বড় বেশি হয় and এখানে যে বন্ড অ্যাঙ্গেল তৈরি হয় that becomes 104.5 degree। তার মানে কি বন্ড অ্যাঙ্গেল বলতে আমরা এখানে যেটা বুঝবো দ্যাট ইজ দ্য HOH, তাই তো, দ্যাট ইজ 104.5 ডিগ্রি। নাও কেন এটা হলো,
because of lone pair repulsion greater than lone pair base pair bond pair repulsion, তার জন্য এই পার্টিকুলার স্ট্রাকচারটা পুরোপুরি বেন্ড হয়ে গেল। rather than a linear structure right, এটা একটু লিখে নাও, পরের দিন বন্ড অ্যাঙ্গেল করবো। হ্যাঁ বল। valence shell electron pair repulsion theory। হ্যাঁ ও গর্জা এই বাবা যায় পাস দিয়ে দাও আসছে দাঁড়া। ঠিক আছে অগ্নিমিত্রা এটা লিখে নাও, তারপরে তোমার ছুটি।